আসসালামু আলাইকুম। রাজবাড়ী সরকারি কলেজ আয়োজিত একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অর্থনীতি ক্লাসে সবাইকে স্বাগতম। তোমাদের সঙ্গে আজকে অর্থনীতি ক্লাসে আছি আমি শেখ গোলাম রাসেল, প্রভাষক অর্থনীতি, রাজবাড়ী সরকারি কলেজ রাজবাড়ী। এবং আমার বৃত্তান্ত তোমরা দেখতে পাচ্ছ। ইতিমধ্যে তোমাদের সঙ্গে আমার বেশ কয়েকটি ক্লাস হয়েছে, আজকে তোমাদের সঙ্গে আরেকটি ক্লাস। তো চলো আমরা ক্লাসটা উপভোগ করি। আজকে ক্লাস আমরা কি কি শিখব? আজকে আমরা একাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা ও মানবিক শাখার শিক্ষার্থীদের অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে ভোক্তা ও উৎপাদকের আচরণ থেকে পড়ব। এবং আজকে আমরা শিখব যোগান, যোগান বিধির ব্যতিক্রম এবং যোগান অপেক্ষক থেকে যোগান রেখা অঙ্কন। আমরা এই চারটি বিষয় আজকে শিখব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো আমরা দ্বিতীয় অধ্যায়ের ইতিমধ্যে উপযোগ পড়েছি, চাহিদা পড়েছি, চাহিদা বিভিন্ন বিষয়গুলো আমরা জেনেছি। আমরা গাণিতিক অর্থনীতির কিছু টার্ম শিখেছি, যেমন চলক, ধ্রুবক, অপেক্ষক, ছেদক, ঢাল ইত্যাদি। এবং আমাদের সর্বশেষ টপিক, যেটা উৎপাদকের আচরণ থেকে পাওয়া যায়, সেটা হচ্ছে যোগান। যোগান শব্দটাতে আমরা কি বুঝি? কোন বিক্রেতা বা উৎপাদনকারী একটি দ্রব্যের যে পরিমাণ একটা নির্দিষ্ট দামে এবং নির্দিষ্ট সময়ে বিক্রি করতে রাজি থাকে তাকে যোগান বলে। অর্থাৎ বিক্রয়যোগ্য যে দ্রব্যটুকু আছে, আমি যতটুকু বাজারে বিক্রি করতে চাই, সেই বিক্রয়ের ইচ্ছুক পরিমাণটুকু হচ্ছে আমার যোগান। আর এর সঙ্গে আরেকটি রিলেটেড টপিক হচ্ছে মজুদ। একজন বিক্রেতার বিক্রয়যোগ্য দ্রব্যের মোট পরিমাণকে মজুদ বলে। অর্থাৎ আমার যতখানি দ্রব্য বিক্রয়যোগ্য তার মোট পরিমাণটা হচ্ছে মজুদ, এবং আমি ওই মজুদের যে অংশটুকু বিক্রি করতে চাই সেটা হবে আমাদের যোগান। মনে রাখবা, যোগানটা উৎপাদকের আচরণ প্রকাশ করে, কেননা উৎপাদক যোগান দিয়ে থাকে এবং ক্রেতা চাহিদা করে থাকে। তাই চাহিদাটা ক্রেতার আচরণকে প্রকাশ করে থাকে। তো আমাদের যে বিষয়টা সবচেয়ে কনফিউজিং, সেটা হচ্ছে যোগান ও মজুদের মধ্যে কোনো পার্থক্য বা কোনো ব্যবধান আছে কিনা। তাই আমি এখানে দেখো যোগান ও মজুদের একটু ব্যাখ্যা দিয়েছি। যোগান হলো মজুদের একটা অংশ। বিক্রেতা যদি বাজারে দ্রব্যের যোগান বা সরবরাহ নিশ্চিত করতে চায়, তাহলে সে দ্রব্যটির মজুদ থেকে এনে তা বাজারে বিক্রয় করবে। এটা হচ্ছে যোগানের অংশটা। আর যোগান হলো নির্দিষ্ট দামে বিক্রেতারা একটি দ্রব্যের যে পরিমাণ বিক্রি করতে ইচ্ছুক থাকে সে পরিমাণ বোঝায়। অন্যদিকে কোনো বিক্রয়যোগ্য দ্রব্যের মোট পরিমাণকে মজুদ বলে। অর্থাৎ আমরা এতক্ষণ যোগান আর মজুদের কথাগুলো নিয়ে আছি। তো আমি একটা চিত্র দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। একজন কৃষক, তার ধরো এখানে এই যে পরিমাণটা আছে, এখানে দেখতে পাচ্ছ তোমরা, এখানে অনেকগুলো পেঁয়াজের বস্তা আছে। আমরা ধরতে পারি এটা হচ্ছে তার মোট উৎপাদন বা বিক্রয়যোগ্য উৎপাদন, এটা হলো তার মজুদ। পক্ষান্তরে এই মজুদ থেকে এখানে যে পরিমাণটা আছে সেটা তার যোগান। আমরা দেখো এখানে এত দিয়ে দেখিয়েছি, যেটা হচ্ছে বিক্রয়যোগ্য মূল দ্রব্য, যেটাকে আমরা বলবো মজুদ, এবং যোগান যতটুকু অংশ বিক্রি করতে সে ইচ্ছুক থাকে সেটা হচ্ছে যোগান। তাহলে এই আমরা যোগান আর মজুদের অংশটা অনেকভাবে বলার চেষ্টা করলাম। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তো চলো আমরা এবার পরবর্তী অংশে যাই।
আমরা এবারে শিখব হচ্ছে যোগান বিধি। তাহলে যোগান বিধিটা কি? আমরা চাহিদা বিধি শিখেছিলাম, ঠিক এর বিপরীত হচ্ছে যোগান বিধি। আমরা বিধিটা বলতে পারি অন্যান্য অবস্থা স্থির থেকে কোন দ্রব্যের দাম বাড়লে তার যোগান বাড়ে এবং দাম কমলে যোগান কমে। দাম ও যোগানের মধ্যে এই যে সমমুখী সম্পর্ক বা ধনাত্মক এই সম্পর্ক, এটাকে বলা হয় যোগান বিধি। তাহলে দাম বাড়লে যোগান বাড়ে, দাম কমলে যোগান কমে। আমি দেখো এখানে দেখিয়েছি দ্রব্যের দাম বৃদ্ধি, অর্থাৎ দামটা যদি উপরের দিকে যায় এর ফলস্বরূপ কি হয়, দ্রব্যের যোগানটাও বৃদ্ধি পায়, যোগানটা ঊর্ধ্বমুখী হয়। কিন্তু যদি দ্রব্যের দাম হ্রাস পায়, অর্থাৎ দামটা যদি নিচের দিকে আসে, তাহলে দ্রব্যের যোগানও হ্রাস পায়, যোগানটাও নিচের দিকে আসে। অর্থাৎ দামের পরিবর্তন এবং যোগানের পরিবর্তনটা একই দিকে হয়, একই মুখী হয়। একটা যদি প্লাস হয় মানে দামটা প্লাস হয়, যোগানটাও প্লাস হয়। দাম যদি মাইনাস হয়, যোগানটাও মাইনাস হয়। এই জন্য বলা হয় সম্পর্কটা সমমুখী বা ধনাত্মক। এই সম্পর্কটার নাম হচ্ছে যোগান বিধি। ঠিক আছে, তো আমরা একটু আগে যে চিত্রটা দেখেছিলাম সেখানে একটু যাচ্ছি। দেখো দেখতে পাচ্ছি এই যে বিক্রেতার যে মজুদটা আছে, সে মজুদ থেকে সে বিক্রি করবে কিভাবে। এখন মনে করি 1 মণ পেঁয়াজের দাম আছে 2000 টাকা, তার মোট মজুদ আছে 100 মণ পেঁয়াজ। তো সে 2000 টাকা মণ পেঁয়াজের দামে সে 20 মণ বিক্রি করলো। এই 20 মণ হবে হচ্ছে ওই ব্যক্তির যোগান, আর বাকি 80 মণ হচ্ছে তার মজুদ। পেঁয়াজের দাম যদি 2000 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 3000 টাকা হয়, সে হয়তো আরো কিছু পেঁয়াজ বিক্রি করতে সে রাজি হবে। তো দেখা গেল যে 3000 টাকা মণ দামে ওই কৃষক সে 50 মণ পেঁয়াজ বিক্রি করতে ইচ্ছুক। তাহলে 3000 টাকা দামে এই 50 মণ হবে বাজারে পেঁয়াজের মোট যোগান, ওই ব্যক্তির যোগান। আবার যদি দামটা বেড়ে 4000 টাকা হয়, সে হয়তো তার সম্পূর্ণ অংশটাই বিক্রি করে দেবে। কারণ দাম বাড়লে ওই বিক্রেতার লাভ হয়, তার মুনাফার সম্ভাবনা বৃদ্ধি পায়। এই কারণে বলা চলে যে দ্রব্যের দাম বাড়লে যোগান বাড়ে, দাম কমলে যোগান কমে, যে বিষয়টা আমরা এখানে দেখিয়েছি। দেখো দুইটা বিষয় একই দিকে যায়, বৃদ্ধিটা হলে দুইটার বৃদ্ধি হয়, হ্রাস হলে দুইটারই হ্রাস হয়। এই ছিল আমাদের যোগান বিধি। এখন বিষয় হচ্ছে এই বিধিটা কি সবসময় প্রযোজ্য কিনা। না, আসলে যোগান বিধিরও কিছু কিছু পরিস্থিতি আছে যেখানে এটা কার্যকর হয় না। যেমন সীমাবদ্ধ যোগান। প্রকৃতি প্রদত্ত এবং মানব সৃষ্ট অনেক সম্পদ আছে যার যোগান সীমাবদ্ধ। এ সকল সম্পদের দাম বাড়লেও যোগান বাড়ে না, আবার দাম কমলেও যোগান কমে না। সবসময় এই যোগানটা স্থির থাকে। যেমন ভূমি বা জমি, বিখ্যাত প্রখ্যাত শিল্পীর আঁকা দুর্লভ চিত্রকর্ম, কবির লেখা পাণ্ডুলিপি ইত্যাদি। এগুলো যতই দাম বাড়ুক, যোগান বৃদ্ধি করা কোনো মতেই সম্ভব না। কেননা বাংলাদেশের যে মোট জমি আছে এটা কিন্তু স্থির। তাই বলা চলে সীমাবদ্ধ যোগান বিশিষ্ট প্রাকৃতিক বা মানবসৃষ্ট সম্পদের যোগান বৃদ্ধি করা সম্ভব নয়। দ্বিতীয়ত, ভবিষ্যতে দাম বৃদ্ধির সম্ভাবনা। বিক্রেতা যদি মনে করে বর্তমান দ্রব্যটির দাম যে হারে বৃদ্ধি পাচ্ছে, ভবিষ্যতে এর দাম আরো অনেক বেশি বাড়তে পারে, তাহলে বর্তমান সময়ে এই দ্রব্যের দাম বাড়লেও যোগান বাড়বে না। কেননা একই পরিমাণ সে ভবিষ্যতে বিক্রি করলে বেশি বেশি আয় করতে পারবে। তাই ভবিষ্যতে দাম বৃদ্ধির সম্ভাবনা থাকলে এই বিধিটা কার্যকর হয় না। মৌসুমী দ্রব্য। কোন মৌসুমী ফসল বা ফলের ক্ষেত্রে দেখা যায় যে যখন ভর মৌসুম অর্থাৎ একদম পূর্ণ মৌসুম চলে, তখন সেই দ্রব্যের দাম
দাম কমলেও যোগান কমানো যায় না। আবার মৌসুম শেষে সেই ফল বা ফসলের দাম অনেক বাড়লেও যোগান বৃদ্ধি করা যায় না। লক্ষ্য করো, যদি আমরা আমের কথা ধরি, আমের মৌসুমে 1 কেজি আম 30 টাকা, 40 টাকা বা 50 টাকায় পাওয়া সম্ভব। তখন কিন্তু আমরা ইচ্ছা করলেও আমের যোগানকে কমাতে পারবো না, কেননা ওইটা একটা মৌসুমী ফল এবং ওটা প্রাকৃতিক একটা উপাদান। কিন্তু যখন আমের মৌসুম শেষ, তখন আমরা ওই আমের জন্য অনেক অর্থ দিলেও আমরা ফ্রেশ আমটা পাবো না, অর্থাৎ ওই ফসলের মৌসুমটা শেষ হয়ে গেছে। তাই বলতে পারি মৌসুমী ফলের ক্ষেত্রে এই বৃত্তিটা কার্যকর হয় না। এবং আরেকটা পয়েন্ট বলছি, সেটা হচ্ছে শ্রমের যোগান। শ্রমিকের কাজের মূল্য হচ্ছে মজুরি। মজুরি যত বাড়ে শ্রমের যোগান তত বেশি পাওয়া যায়, কেননা শ্রমিকরা বেশি আয়ের আশায় কাজ করতে থাকে। কিন্তু দেখা যায় যে প্রথম দিকে মজুরি বাড়ার সাথে সাথে শ্রমের যোগান বাড়লেও পরবর্তী পর্যায়ে শ্রমিক যখন পর্যাপ্ত আয় করে, যে আয় দিয়ে তার পরিবারের ভরণ পোষণ করা সম্ভব, সেই অবস্থায় তার মজুরি বাড়লেও শ্রমের যোগানটা বাড়ে না, কেননা তখন ওই শ্রমিক কাজ থেকে বিশ্রামকে বেশি প্রাধান্য দেয়। ফলে দেখা যায় শ্রমের যোগানটা কমে যায়। তাই আমরা বলতে পারি অধিক শ্রমের মজুরিতে যোগানটা হ্রাস পায়। এই ঘটনার কারণে শ্রমের যোগানটা হয় পশ্চাৎগামী, অর্থাৎ পিছন থেকে ফিরে আসে। প্রথমে ডান দিকে ঊর্ধ্বগামী হয়, এরপরে এটা পিছন থেকে ফিরে আসে। তাই বলতে পারি শ্রমের যোগান রেখাটা হয় পশ্চাৎগামী। তো এইগুলো ছিল যোগান বৃদ্ধির ব্যতিক্রম, অর্থাৎ যে অবস্থাতে যোগান বৃদ্ধিটা কার্যকর হয় না। এবার আমরা শিখব যোগান অপেক্ষক ও যোগান সমীকরণ। যে অপেক্ষকের সাহায্যে দ্রব্যের দামের সাথে যোগানের পরিমাণের সম্পর্ক দেখানো হয় তাকে যোগান অপেক্ষক বলে। অর্থাৎ আমরা আগে শিখেছি যে স্বাধীন চলকের সাথে অধীন চলকের যে নির্ভরশীলতা সম্পর্ক, তার গাণিতিক প্রকাশকে বলে অপেক্ষক। যখনই আমরা যোগান বৃদ্ধিটা বিবেচনা করব, সেক্ষেত্রে দামটা হবে স্বাধীন চলক, কারণ দামের পরিবর্তনের ফলে যোগান পরিবর্তন হয়। অন্যদিকে যোগানটা হবে অধীন চলক। তাই আমরা বলতে পারি যে কোন দ্রব্যের দামের সাথে যোগানের পরিমাণের যে নির্ভরশীলতা সম্পর্ক, তার গাণিতিক প্রকাশকে যোগান অপেক্ষক বলে। এবং এর প্রকাশটা হচ্ছে এরকম: যোগান অপেক্ষক সমান QS ইকুয়াল টু ফাংশন অফ P। এখানে QS মানে হচ্ছে কোয়ান্টিটি অফ সাপ্লাই বা যোগানের পরিমাণ, P মানে প্রাইস বা দাম, এবং F মানে হচ্ছে অপেক্ষক নির্দেশক চিহ্ন। তাহলে এইগুলো ছিল আমাদের যোগান অপেক্ষক। এবার খেয়াল করো যোগান সমীকরণ। যে সমীকরণের সাহায্যে দ্রব্যের দামের সাথে যোগানের পরিমাণের প্রত্যক্ষ সম্পর্ক দেখানো হয় তাকে যোগান সমীকরণ বলে। অর্থাৎ দাম এবং যোগানের সম্পর্ক যে সমীকরণ প্রকাশ করে সেটাই যোগান সমীকরণ। একটা কাল্পনিক যোগান সমীকরণটা একটা আদর্শ যোগান সমীকরণ হবে এরকম: QS ইকুয়াল টু C প্লাস DP। এখানে C হচ্ছে শূন্য দামে যোগানের পরিমাণ, D হচ্ছে যোগান রেখার ঢাল, P হচ্ছে এই দ্রব্যের দাম। কিন্তু বাস্তবে শূন্য দামে কোনো যোগান পাওয়া যায় না, তাই অধিকাংশ সময় QS ইকুয়াল টু -C প্লাস DP লেখা হয়। এরপর আমরা দেখব কিভাবে আমরা যোগান সমীকরণ থেকে যোগান সূচি তৈরি করতে পারি। কোন দ্রব্যের দামের পরিবর্তনের ফলে যোগানের যে পরিবর্তন হয় এবং তা যখন একটা সূচির সাহায্যে দেখানো হয় তাকে যোগান সূচি বলে। অর্থাৎ যোগান সমীকরণে আমরা বিভিন্ন দামে যোগানের যে পরিমাণটা পাই
সেই পরিমাণটাকে যখন আমরা কোনো একটা ছকে দেখাই বা একটা টেবিলে দেখাই, এই টেবিলটার নামই হয় যোগান সূচি। একটু লক্ষ্য করে দেখো, আমরা একটা কাল্পনিক যোগান সমীকরণ নিয়েছি, QS equal to -2 + 2P। এই যোগান সমীকরণ থেকে আমরা যোগান সূচি তৈরি করব। তো আমরা এখানে P এর বিভিন্ন মান ধরেছি। যখন P এর মান বা দাম 1 টাকা, তখন দেখো এই সমীকরণে কত আসে, 2 এর সাথে -1 গুণ করলে 2 এর সাথে 1 গুণ করলে হয় 2, তো 2 থেকে -2 বাদ দিলে হয় 0। তাই আমরা বলতে পারি দাম যখন 1 তখন পরিমাণ হচ্ছে 0। দাম বেড়ে 2 টাকা হলে পরিমাণটা কত হয়, 2 × 2 অর্থাৎ 4 - 2 কত হচ্ছে 2। তাহলে দাম 2 টাকা হলে যোগান 2, দাম 3 টাকা হলে যোগান 4। কেননা 2 × 3 অর্থাৎ 6 - 2 = 4। এবং দাম 4 টাকা হলে যোগান হয় 6 একক। এভাবে আমরা বিভিন্ন দ্রব্যের বিভিন্ন দামে যোগানের বিভিন্ন পরিমাণ বের করতে পারি এবং তা এইভাবে একটা ছকে লিখতে পারি, যে ছকটা হচ্ছে আমাদের যোগান সূচি। তো আমরা দেখলাম কিভাবে যোগান সূচি তৈরি করে। আসলে এবার আমরা শিখবো যোগান রেখা অঙ্কন। তো আমরা আগে সূচিটা নেইনি, কারণ ওটা তোমাদের হোমওয়ার্কের জন্য রেখেছি। আমি নতুন একটা সূচি নিয়েছি কাছাকাছি, সেটা থেকে আমরা যোগান রেখা আঁকবো। দেখো, দ্রব্যের দাম যখন 1 টাকা তখন যোগান 2, দাম 2 টাকা হলে যোগান 4 এবং দাম 3 টাকা হলে যোগান 6। এভাবে প্রত্যেকটা বিন্দু নাম দেওয়া হচ্ছে A, B এবং C। তো আমরা দেখো একটু দেখতে পাচ্ছি এখানে, আমরা যখন চাহিদা রেখা বা যোগান রেখা আঁকি তখন আমরা লম্ব অক্ষে দ্রব্যের দাম দেখাই এবং ভূমি অক্ষে ওই দ্রব্যের যোগানের পরিমাণ দেখাই। তো আমাদের এখানে চিত্রে, আমাদের এখানে সূচিতে যে মানগুলো ছিল সে মানগুলো হচ্ছে দামের মান 1, 2, 3 অর্থাৎ এই যে 1, 2, 3। তাই আমরা লম্ব অক্ষে প্রতি বর্গ সমান 1 ধরেছি। এই যে 1, দ্বিতীয় ঘর সমান 2, তৃতীয় ঘর সমান 3। একইভাবে ভূমি অক্ষে আমরা যোগানের পরিমাণ দেখিয়েছি এবং যোগানের মানটাকে আমরা প্রতি ঘর সমান 2 ধরেছি। তাই 2, 4, 6, 8 ইত্যাদি। এখন দেখো একটা বিষয় লক্ষ্য করি কিভাবে যোগান রেখা আঁকা হয়। দেখো, যখন আমাদের দাম 1 টাকা তখন যোগান কত 2, তাহলে আমাদের সিস্টেম হচ্ছে আমরা ভূমি অক্ষে লম্ব অক্ষের দিকে 1 ঘর যাব এবং সেখান থেকে ভূমি অক্ষের দিকে আমরা 2 ঘর যাব। এই যে অর্থাৎ 1 টাকা দামে যোগান হচ্ছে 2। এভাবে আমরা একটা বিন্দু পেলাম, বিন্দুর নাম হচ্ছে A। এর পরবর্তী দেখো, দাম যখন 2 টাকা তখন যোগান হচ্ছে 4 একক। তো একইভাবে আমরা দামের দিকে 2 ঘর যাব এবং সেখান থেকে যোগানের দিকে 4 ঘর। এই বিন্দুগুলো যোগ করে পাওয়া যায় বি বিন্দু। এবং একইভাবে আমরা দেখতে পাচ্ছি দাম যখন 3 টাকা তখন যোগান 6 একক। তো আমরা দামের দিকে 3 ঘর এবং যোগানের দিকে 6 ঘর গিয়ে আমরা এই সি বিন্দুটা পাই। ঠিক আছে, তাহলে এবার এই প্রাপ্ত এ বি সি বিন্দুগুলো যোগ করে ডান দিকে ঊর্ধ্বগামী যে রেখাটা পাওয়া যায় সেটাই হচ্ছে আমাদের প্রাপ্ত যোগান রেখা। মনে রাখতে হবে যোগান রেখা সবসময় ডান দিকে ঊর্ধ্বগামী হয় এবং যোগান রেখার ঢাল ধনাত্মক, সবসময় ঢালটা ধনাত্মক। যেমন দেখতে পাচ্ছি এখানে প্রতি 1 টাকা দামের পরিবর্তনের ফলে যোগান 2 একক করে বৃদ্ধি পেয়েছে। তাই বলতে পারি এখানে যোগান রেখার ঢাল হচ্ছে 2। ঠিক আছে, তাহলে আমরা যোগান রেখা শিখলাম, আঁকা শিখলাম। এবার দেখি আমাদের কি আছে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, একটা বাড়ির কাজ আছে তোমাদের।
তোমাদের কিউএস সমান -2 + 2p হতে একটা যোগান রেখা আঁকতে বলা হয়েছে এবং দামের বৃদ্ধির ফলেও যোগান বৃদ্ধি পায় না এমন একটা দ্রব্যের তালিকা তৈরি করো। অর্থাৎ এমন কিছু দ্রব্য দেখাও যেগুলো দাম বাড়লেও যোগান বাড়ে না বা দাম কমলেও যোগান কমে না, যেটাকে আমরা বলতে পারি যোগান বৃদ্ধির ব্যতিক্রম। তো তোমাদের আজকে আমি যে বাড়ির কাজটি দিলাম, একটা যোগান রেখা অঙ্কন করা এবং যোগান বৃদ্ধির ব্যতিক্রমটা নির্ণয় করা। তো বরাবরের মতো আমার তোমাদের কাছে প্রশ্ন, যদি কোনো বিষয় বুঝতে সমস্যা হয় বা কোনো ধারণা সুস্পষ্ট বুঝতে না পারো, তাহলে তোমরা আমাকে ক্লাসে প্রথমে যে নাম্বার দিয়েছি সেই নাম্বারে ফোন করতে পারো। এবং অবশেষে আজকের এই ক্লাসে তোমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং তোমাদের এই মনোযোগের জন্য আমি তোমাদেরকে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ তোমাদের কল্যাণ করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।